হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদমাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ইউনিট 3 অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ও প্রবাবিলিটি চ্যাপ্টার 4 প্রবাবিলিটি চ্যাপ্টারের 2 মানের প্রশ্নগুলো করব। এখানে 3 লেখা হয়ে গেছে, 2 মার্কস এর কোশ্চেন গুলো করব। ঠিক আছে, এই ভিডিওটা হচ্ছে পার্ট নাম্বার 1। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা বলছে পরস্পর বিচ্ছিন্ন পরস্পর সম্পূর্ণ ঘটনা সমূহের সংজ্ঞা দাও এবং একটি নমুনা দেশের সাহায্যে উদাহরণ দাও। এখানে এই যে 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা সব বইতে পেয়ে যাবে। তো সি ইন দা বুক। ওকে, নমুনা দেশ বর্ণনা করে একটি সরল ঘটনা, একটি নিশ্চিত ঘটনা ও একটি অসম্ভব ঘটনার উদাহরণ দাও। তোমরা বইয়ের যে থিওরি পার্টটা আছে সেগুলো পড়বে, সেখানে এগুলো পেয়ে যাবে। সম্ভাবনার প্রাচীন বা গাণিতিক সংজ্ঞা বিবৃত করো এবং তার সীমাবদ্ধতা সমূহ উল্লেখ করো। কোন ঘটনার অনুকূলের সুযোগ প্রতিকূলের সুযোগ বলতে কি বোঝো? এগুলো সব তোমরা বইতে পেয়ে যাবে, আমি আর এগুলো করলাম না। তাহলে আমরা 5 থেকে স্টার্ট করব। চলো, 5 অঙ্কটা কি বলছে দেখো। এ ও বি দুটি ঘটনা প্রদত্ত ঘটনা হলে নিম্নলিখিত প্রতীকীর ক্ষেত্রে ঘটনা দুটি সম্পর্কে কি সিদ্ধান্ত করা যায়? এক একটা বলছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে দেখো, পি অফ এ ইউনিয়ন বি এটা ইকুয়াল টু বলছে পি অফ এ প্লাস পি অফ বি। ওকে, তাহলে আমরা জানি যে সূত্র যেটা জানি সেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, সেটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমরা সূত্র অনুযায়ী জানি। এবং এখানে প্রদত্ত কি আছে, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তার মানে কি, পি অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে 0, রাইট? তাহলে এ ইন্টারসেকশন বি 0, এটার মানে কি, কোনো ঘটনার প্রবাবিলিটি যদি 0 হয় তাহলে সেই ঘটনাটা মানে এ ইন্টারসেকশন বি ঘটনাটা এটা ইকুয়াল টু 5, রাইট? তাহলে এই যে এ ইন্টারসেকশন বি এটা 5 বলেই এর সম্ভাবনা বা প্রবাবিলিটি এটা হচ্ছে 0 হচ্ছে। তাহলে এ ইন্টারসেকশন বি 5 মানে কি, এ আর বি এর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। তার মানে এ আর বি দুটো পরস্পর পৃথক ঘটনা। তাহলে এখানে আমরা কি লিখবো, এ ও বি দুটি পরস্পর পৃথক ঘটনা। ঠিক আছে, দুই জায়গাটা কি বলছে দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0, এটাও সেম, এটাও প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা 0। তার মানে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে 5। তার মানে হচ্ছে এ ও বি দুটি পরস্পর পৃথক ঘটনা। পৃথক ঘটনা, ঠিক আছে। তারপরটা 3-এরটা কি বলছে দেখি, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। ওকে, probability of A equal to probability of B. Probability of A equal to probability of B. এখানে বলছে A ও B দুটি প্রদত্ত ঘটনা। এবার এখানে আমাদেরকে বলে দিয়েছে যে probability of A হচ্ছে probability of B এর সমান। তার মানে এটা থেকে বলা যায়, এটা থেকে কিন্তু এটা বলা যায় না যে A ও B দুটি একই ঘটনা, এটা কিন্তু বলা যায় না, কারণ দুটো ঘটনার প্রবাবিলিটি সেম হতেই পারে। তবে এখান থেকে যেটা বলা যায় যে এ ও বি এই দুটি ঘটনার পক্ষে সমান সংখ্যক নমুনা বিন্দু আছে। তার মানে কি, কার্ডিনালিটি অফ এ ইকুয়াল টু এন এবং কার্ডিনালিটি অফ বি সেটের কার্ডিনালিটি দুটোই হচ্ছে এন। তার মানে এন সংখ্যক, দুজনেরই এন সংখ্যক
নমুনা বিন্দু এ ও বি এই দুটো ঘটনার পক্ষেই n সংখ্যক করে নমুনা বিন্দু তাদের পক্ষে রয়েছে। ওকে, কারণ আমরা জানি যে টোটাল নমুনা বিন্দু স্যাম্পল স্পেসে টোটাল নমুনা দেশে যতগুলো নমুনা বিন্দু থাকে সেটা মানে n অফ s, বা এখানে n ও লেখা যায় n অফ a, তা সেক্ষেত্রে n অফ a ইকুয়াল টু m ইকুয়াল টু n অফ b। যেহেতু এখানে n লিখেছি সেই জন্য এখানে m লিখলাম। n অফ s আর n অফ a লেখা হয়, এটাই প্রবাবিলিটি অফ a, এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ b। তার মানে n অফ b আর n অফ a হচ্ছে সমান। ওকে, আশা করি এটা বোঝা গেছে। চারের দাগেরটা কি বলছে দেখো, প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b হচ্ছে 1। তাহলে চারের দাগেরটা হচ্ছে প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b, এটা হচ্ছে 1। তাহলে কখন প্রবাবিলিটি 1 হয়? আমরা জানি যে নিশ্চিত ঘটনার সম্ভাবনা 1 হয়, রাইট? তাহলে এ ও বি এ দুটো হচ্ছে পরস্পর সম্পূর্ণ ঘটনা, এ ও বি সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনা বলতে এই দুটো এ ইউনিয়ন বি মিলিয়ে টোটাল হচ্ছে পুরো স্যাম্পল স্পেসটা হচ্ছে। ওকে, তাই জন্য কারণ প্রবাবিলিটি অফ পুরো স্যাম্পল স্পেসটার প্রবাবিলিটি 1 হবে, রাইট? ঠিক আছে, পাঁচের দাগেরটা কি বলছে দেখি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0। তাহলে এটা এরকমই আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0, সরি 0। তার মানে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 5। তার মানে এ ও বি এর মধ্যে কিছু একটা ইন্টারসেকশনে কিছু কোনো একটা মানে কিছু নমুনা বিন্দু আছে। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে এ ও বি পরস্পর পৃথক ঘটনা নয়, পৃথক ঘটনা নয়। ঠিক আছে, ছয়ের দাগেরটা কি বলছে দেখি, প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। ছয়ের দাগেরটা বলছে প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, তোমরা এটাকে এরকম ভাবেও লিখতে পারো, দেখো প্রবাবিলিটি অফ এ মানে কি, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ স্যাম্পল স্পেস, এটা নট ইকুয়াল টু এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস দেওয়া আছে। তাহলে এখান থেকে লেখা যায় যে এন অফ এস কেটে দিলাম, তাহলে এন অফ এ নট ইকুয়াল টু এন অফ বি। তার মানে হচ্ছে এ ও বি এর ক্ষেত্রে সমান সংখ্যক, ক্ষেত্রে না পক্ষে লেখা দরকার, পক্ষে সমান সংখ্যক নমুনা বিন্দু নেই। ঠিক আছে, আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। এখানে 6টা প্রবলেম দিয়েছিল এবং বলেছিল যে এ ও বি এই দুটো ঘটনার সম্পর্কে কি ধারণা করা যায়, সিদ্ধান্ত করা যায়, যেখানে এ ও বি এই শর্তগুলো মেনে চলছে। ওকে, তাহলে নেক্সট প্রবলেম 6 দাগেরটা কি বলছে দেখো, এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি যথাক্রমে এ ও বি ঘটনা দুটির পূরক ঘটনা হলে প্রমাণ করো যে এটা। তাহলে এ এর মাথায় বার দিয়েছে, এটা হচ্ছে এ ঘটনার পূরক ঘটনা, পূরক ঘটনা, আর বি বার দিয়েছে বি ঘটনার পূরক ঘটনা। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ, এটা যদি কিছু একটা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ বার এটা কি হয়, টোটাল যে প্রবাবিলিটি আছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। আবার দেখো প্রবাবিলিটি অফ বি বার মানে পূরক ঘটনার যে সম্ভাবনা সেটা হচ্ছে 1 থেকে মাইনাস করতে হবে সেই ঘটনার প্রবাবিলিটিকে। তার মানে প্রবাবিলিটি অফ এ বার মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ,
আর প্রবাবিলিটি অফ বি বার মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তার মানে সেটের নোটেশন অনুযায়ী এটা ধরো পুরো স্যাম্পল স্পেস হলো, তাহলে এইটা আছে এ, তাহলে এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বা কিংবা এ বার। তাহলে এই যে এটা ছিল এর যে প্রবাবিলিটি হবে এ বারের প্রবাবিলিটিটা কত হবে, এই যে কারণ প্রবাবিলিটি অফ স্যাম্পল স্পেস হচ্ছে 1, ওই জন্য আমরা 1 থেকে বাদ দিচ্ছি, 1 থেকে প্রবাবিলিটি অফ এটা বাদ দেব। তার কারণ হচ্ছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে টোটাল স্যাম্পল স্পেস, আর এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ পুরো স্যাম্পল স্পেস যেটা হচ্ছে 1, তার মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটা আমি করেও দেখিয়ে দিলাম। এবার বলছে এটা প্রুফ করতে বলছে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট, তার মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু সামথিং প্রুফ করতে বলছে। এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট মানে কি, এটাকে যদি সেট নোটেশনে আমরা ডিনোট করি তাহলে এটা হবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ওকে, বা মানে ইউনিয়ন, বা অথবা এগুলো মানে হচ্ছে ইউনিয়ন, এবং মানে ইন্টারসেকশন। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এটা হবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা মাইনাস হবে। ওকে, তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এবার দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আমরা ডি মর্গানস ল, তোমরা ডি মর্গানস ল জানো সেট থিওরিতে, যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু হয় এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, রাইট? তাহলে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। ওকে, এবার দেখো এটা মাইনাস প্রবাবিলিটি অফ এ আসছে, মাইনাস প্রবাবিলিটি অফ বি আসছে। এবার প্রবাবিলিটি অফ এ মাইনাস বি হোল কমপ্লিমেন্ট, এটা মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ওকে, প্রবাবিলিটি অফ এখানে প্লাস 1 আর প্লাস 1 আছে, এটা হয়ে গেল, আর মাইনাস 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা আসলো। তাহলে মাইনাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি প্লাস 2, তারপরে আছে কি মাইনাস 1 আর প্লাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এবার তোমরা বলো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কে কি লেখা যায়, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, আর এখানে প্রবাবিলিটি অফ মাইনাস একটা আছে, এখানেও মাইনাস একটা আছে, আর এখানে প্লাস 1, রাইট? তাহলে এটা কেটে গেল, তাহলে কি থাকলো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আমরা কি পাচ্ছি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এগুলো তোমরা সেট নোটেশনে দেখাচ্ছি, এগুলোর এক একটা করে, যেমন ধরো এ একটা ঘটনা আমি বললাম যে ধরে নাও 6 পড়ছে, এ ঘটনা হচ্ছে 6 পড়ছে, বি ঘটনা হচ্ছে 5 পড়ছে, 6 পড়ছে আর লুডো ছক্কা চাললাম, তাহলে বি ঘটনা হচ্ছে 5 পড়ছে। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি 6 বাদে বাকিগুলো পড়ছে, আর বি কমপ্লিমেন্ট মানে 5 বাদে বাকিগুলো পড়ছে। আর এ ইন্টারসেকশন বি, এখানে 6 আর 5 দুটো যেহেতু আলাদা, ঠিক আছে, তো এ ইন্টারসেকশন বিটা 0 হওয়ার কথা, রাইট? তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তোমরা এখানে বুঝতে পারছো যে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 6 বাদে সবগুলো পড়ছে, আর বি কমপ্লিমেন্ট মানে 5 বাদে সবগুলো পড়ছে। তাহলে 5 বাদে সবগুলোর মধ্যে এ ঢুকে যাচ্ছে, আর
6 বাদে সবগুলোর মধ্যে বি ঢুকে যাচ্ছে, তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট 1ই হওয়ার কথা। এবং এখানে দেখতে পাচ্ছ যে এ ইন্টারসেকশন বি 0 হচ্ছে। এরকম ভাবে আমরা ঘটনা দিয়ে যখন তোমরা এই সেটগুলোকে বোঝার চেষ্টা করবে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, প্রবাবিলিটি একটা খুব সুন্দর চ্যাপ্টার, খুব সুন্দরভাবে বোঝা যায় এবং ইন্টারেস্টিং চ্যাপ্টারও বটে। কিন্তু এই প্রবাবিলিটির মধ্যে কিন্তু আমাদের পারমুটেশন কম্বিনেশন এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা ভীষণভাবে জরুরি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমরা যদি ভালোভাবে না পড়ে আসো তাহলে তোমরা প্রবাবিলিটির মধ্যে স্যাম্পল স্পেসে কতগুলো নমুনা বিন্দু আছে সেগুলো গণনার ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হতে পারে। ওকে, তো ঠিক আছে, নেক্সট প্রবলেম 7টা কি বলছে দেখো, মনে করো এবিসি যে কোনো 3টি অনির্দিষ্ট ঘটনা সেট তত্ত্বের প্রচলিত প্রতীক সমূহের প্রয়োগে নিম্নলিখিত ঘটনা সমূহের প্রতীক সমূহ নির্ণয় করো। আচ্ছা, এ বি সি হচ্ছে 3টে অনির্দিষ্ট ঘটনা। তো এখানে বলছে কেবল এ ঘটে, কেবল এ ঘটে। ওকে, এখানে আমাদেরকে ঘটনাগুলোকে লিখতে বলেছে, তাহলে এ ঘটছে, আমরা এ দ্বারা বোঝাচ্ছি যে এ ঘটছে, আর এ দ্বারা বোঝাচ্ছি যে এ ঘটে, এ ঘটনাটি ঘটে, আর এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ঘটনাটি ঘটে না। তাহলে বলো এ ঘটনা যদি ঘটে তাহলে ইন্টারসেকশন দিতে হবে, কারণ এ ঘটনা ঘটবে এবং সাথে সাথে এবং বি ঘটনা ঘটবে না, তাহলে বি কমপ্লিমেন্ট দিলাম। বি ঘটনা ঘটবে না মানে বি কমপ্লিমেন্ট, এখানে এটাও এরকম বি কমপ্লিমেন্ট সি আর সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, সেম এগুলো। এবার শুধু বলেছে কেবল এ ঘটে, তাহলে সিও ঘটবে না, তাহলে এবং সিও ঘটবে না মানে সি কমপ্লিমেন্ট। তাহলে কেবলমাত্র এ ঘটে, এই ঘটনাটার প্রতীক হচ্ছে এইটা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, মানে এ ঘটনাটা ঘটবে এবং বি ঘটবে না এবং সি ঘটবে না, তার মানে কেবলমাত্র এ ঘটে। ঠিক আছে, 2 দাগেরটা কি বলছে, এ ও বি ঘটে কিন্তু সি ঘটে না, তাহলে এ ঘটবে এবং বি ঘটবে এবং সি ঘটবে না। সি কমপ্লিমেন্ট মানে সি ঘটবে না, আর এ মানে এ ঘটবে, বি মানে বি ঘটবে এবং সি কমপ্লিমেন্ট মানে সি ঘটবে না। 3 জায়গাটা বলছে 3টি ঘটনাই ঘটে, 3টি ঘটনাই ঘটে, তাহলে 3টি ঘটনাই ঘটে মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে 3টে ঘটনাই ঘটে। এখানে তোমরা লক্ষ্য করো পরের যেটা দিয়েছে 4 নম্বরটা বলছে কমপক্ষে একটি ঘটনা ঘটে। এবার এখানে একটু খেয়াল করে দেখো, কমপক্ষে বলেছে, কমপক্ষে মানে অ্যাটলিস্ট একটা ঘটবে, কিন্তু এটা তো বলেনি যে দুটো ঘটবে না বা 3টে ঘটবে না। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানে দেখো এও ঘটতে পারে, বি সি নাও ঘটতে পারে, বি ঘটতে পারে, এ আর সি না ঘটতে পারে, সি ঘটতে পারে, এ বি না ঘটতে পারে। এটা একটা একটা করে গেল, একটা একটা ঘটনা ঘটলো। এ বি ঘটতে পারে, সি না ঘটতে পারে, বি সি ঘটতে পারে, সি না ঘটতে পারে। আচ্ছা, প্রথমে এগুলো বললাম, সরি ওটা, তাহলে প্রথমটা হবে এ ঘটতে পারে বি সি ঘটবে না, বি ঘটতে পারে এ সি ঘটবে না, সি ঘটতে পারে এ বি ঘটবে না। এটা একটা গেল, একটা করে ঘটনা, দুটো করে ঘটনা, এ বি ঘটলো, সি ঘটলো না, বি সি ঘটলো, এ ঘটলো না, এ সি ঘটলো, বি ঘটলো না। আর আরেকটা হচ্ছে এ বি সি 3টেই ঘটলো। তাহলে এটাই মানে হচ্ছে কমপক্ষে একটি ঘটনা ঘটছে। তাহলে কমপক্ষে একটি ঘটনা মানে ইউনিয়ন, এ ঘটতে পারে অথবা বি ঘটতে পারে অথবা সি ঘটতে পারে, এবং আর যে বাকিগুলো কম্বিনেশন আছে। ওকে, আশা করি এই যে প্রতীক সমূহ যেগুলো বোঝালাম সেটা বোঝা গেছে। তোমরা যদি কোনো জিনিস কনসেপ্ট বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমি সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে নেক্সট প্রবলেম 8 দাগেরটা কি বলছে দেখো, কোনো পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট 3টি ঘটনা A1 A2 A3 হলে কোন কোন শর্তাধীনে ঘটনাসমূহ সম্পূর্ণ ও পরস্পর বিচ্ছিন্ন হবে। বলছে A1 A2 আর A3 একটা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, এই হচ্ছে 3টে ঘটনা, একটা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট এই 3টে ঘটনা। বলছে কি কি শর্ত দিলে এই ঘটনা 3টে
সম্পূর্ণ হবে এবং পরস্পর বিচ্ছিন্ন হবে। তাহলে সম্পূর্ণ ঘটনার জন্য কি করতে হবে? এই যে তিনটে আলাদা আলাদা ঘটনা দেওয়া আছে, এই তিনটে আলাদা আলাদা ঘটনার জন্য যে নমুনা বিন্দুগুলো আছে সেই নমুনা বিন্দুগুলো এক জায়গায় করলে আমরা যদি কালেকশন করি A1 A2 আর A3 যে তিনটের যে নমুনা বিন্দুর কালেকশন আছে সেটা পুরো কালেকশনটা কি হতে হবে? পুরো স্যাম্পল স্পেসটা। তাহলে এই ঘটনা তিনটে সম্পূর্ণ হবে। তাহলে এই যে মানে কোন কোন শর্তাধীনে ঘটনাসমূহ সম্পূর্ণ পরস্পর বিচ্ছিন্ন হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3। এইটার তিনটের ইউনিয়ন করলে 1 হতে হবে। পুরো স্যাম্পল স্পেসের যে প্রবাবিলিটি হয় সেটা 1, সেই জন্য আমরা পুরো তিনটেকে ইউনিয়ন করলে আমাদের 1 পেতে হবে। এবং যে বলেছে পরস্পর বিচ্ছিন্ন হবে, তার মানে A1 ইন্টারসেকশন A2 এর প্রবাবিলিটি হবে 0, প্রবাবিলিটি অফ A2 ইন্টারসেকশন A3 এটার প্রবাবিলিটিও হবে 0, আর প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A3 এটার প্রবাবিলিটিও হবে 0। দেখো এই তিনটে দ্বারা বোঝাচ্ছে যে ঘটনা তিনটি পরস্পর পৃথক এবং এইটা দ্বারা বোঝাচ্ছে যে ঘটনা তিনটি সম্পূর্ণ। এবং এর সাথে আরেকটাও দেওয়া যেতে পারে যে প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 এটাও হচ্ছে 0। কিন্তু এই তিনটে দিলেই হয়ে যায়। এই তিনটে পরস্পর এই তিনটে থেকে এটা ইমপ্লাই করে যায় যে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 এই তিনটের ইন্টারসেকশনও 0 হবে। যখন দুটো দুটো করে আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে তখন 0 হচ্ছে, যখন তাহলে তিনটে একসাথে নিলেও 0 হবে। ওকে, তো এটা হচ্ছে এক্সট্রা স্টার্ট দিয়ে রাখলাম। ওকে, আশা করি এটা বোঝা গেছে। 9 দাগেরটা কি বলছে দেখি। দেখাও যে A ও B ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা হয় এইটা। তাহলে আমরা আগে সেট আকারে লিখব A ও B ঘটনা দুটির ঠিক একটি ঘটার প্রতীক, মানে সেট আকারে প্রতীক আমরা লিখছি। সেটা হচ্ছে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। A একটা ঘটলো, A ঘটলো কিন্তু B ঘটলো না, এটার সাথে কি ইউনিয়ন A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B। ওকে, তাহলে এই যে এটা আছে এটার প্রবাবিলিটি আমাকে বার করতে হবে। ওকে, তাহলে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইউনিয়ন A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B, এটা হচ্ছে প্রতীক সেট। এবার এটার আমাকে প্রবাবিলিটি বার করতে হবে। তাহলে এটা দেখো প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, আর এখানে হচ্ছে প্লাস প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B। ওকে, এবার মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B। এবার তোমরা দেখে বুঝতে পারছো যে A ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট, যেহেতু ইন্টারসেকশন গুলো ইন্টারসেকশন হচ্ছে আমাদের ইন্টারসেকশন যে অপারেশনটা আছে সেটা হচ্ছে কি বলবো অ্যাসোসিয়েটিভ, মানে বিনিময়যোগ্য। তাহলে এটাকে আমরা যদি A ইন্টারসেকশন A কমপ্লিমেন্ট নেই আর ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B, তাহলে এটা পুরোটাই ফাই এসে যায়। তো প্রবাবিলিটি অফ ফাই, তার মানে হচ্ছে এটাও ফাই ইন্টারসেকশন ফাই, তাহলে ফাই ইন্টারসেকশন ফাই হবে, তাহলে প্রবাবিলিটি অফ ফাই হচ্ছে 0। ওকে, তাহলে আলটিমেটলি এই দুটো থাকলো, এটা 0 হয়ে গেল। ওকে, তাহলে এটা দেখো প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। এবার আমরা একটা ভেন ডায়াগ্রাম দিয়ে আঁকবো। ভেন ডায়াগ্রাম যদি এই পাশে আঁকি, এটা হচ্ছে A, আর বলছে প্রবাবিলিটি অফ A হচ্ছে ওকে যে কোনো ঘটনা, তাহলে আমরা ধরে নিচ্ছি ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন 0 হলে হবে, না হলে না হবে, তবুও আমরা ধরে নিচ্ছি যে ইন্টারসেকশন আছে। তাহলে দেখো এটা যদি A হয়, এটা যদি B হয়, তাহলে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, দেখো B কমপ্লিমেন্ট কোনটা হচ্ছে
অন্য কালি দিয়ে দেখাই, বি কমপ্লিমেন্ট হচ্ছে এই পুরোটা, যার মধ্যে এটাও আছে, রাইট? পুরো বি কমপ্লিমেন্ট হচ্ছে এটা, এর মধ্যে এটা আছে। কিন্তু দেখো এই যে এ ইন্টারসেকশন বি, এই যে এই পার্টটা আছে, এ ইন্টারসেকশন বিটা যেটা আছে সেটা কিন্তু বি কমপ্লিমেন্টের মধ্যে নেই, কিন্তু এর মধ্যে আছে। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যে কোনটা থাকবে? এ এর মধ্যে যতটা আছে পুরোটাই থাকবে, শুধু বাদ যাবে কোনটা? এ ইন্টারসেকশন বিটা। তাহলে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এখানে এ ইন্টু বি দিয়েছে, -2 অফ প্রবাবিলিটি অফ এ ইন্টু বি। ও এটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে লেখার আরেক রকম উপায়, যে প্রবাবিলিটি অফ এ বি লেখা হয়। এ ইন্টারসেকশন বি মানেই হচ্ছে এ বি, বা এ বি মানেই হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ 2ab মানে -2 অফ 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সিমিলারলি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, দেখো এই যে এই পার্টটা আছে, এই পুরো পার্টটা বি কমপ্লিমেন্টের মধ্যে পড়বে, এই সরি এ কমপ্লিমেন্টের মধ্যে পড়বে, এটা না। তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে কোনটা পড়বে? এই পুরো পার্টটা পড়বে এ কমপ্লিমেন্টের মধ্যে, ওকে? এবার তার মধ্যে বি ইন্টারসেকশন কোনটা হবে? বি ইন্টারসেকশন তার মধ্যে আসবে, বি ইন্টারসেকশনটা হচ্ছে বি এর মধ্যে যতটা আছে পুরোটা, সেটা থেকে বাদ দিতে হবে এ ইন্টারসেকশন বিটা, ওকে? বোঝা গেছে এটা? নাহলে একটু রিভাইন্ড করে আরেকবার দেখবে, বা তোমরা এই ছবিটা এঁকে তোমরা একটু দেখার চেষ্টা করবে। তাহলে প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে পেলাম প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 অফ প্রবাবিলিটি অফ 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এটাই দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ বি, এ ইন্টারসেকশন বি মানেই এ বি, ওকে? তাহলে এটা প্রুভড। এগুলো তোমরা খুব ভালোভাবে দেখো যে এ ও বি ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটার প্রতীক চিহ্ন কি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এবং এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ 2ab 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এগুলো কিন্তু 12 এ খুব কাজে লাগবে, এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখো, ওকে? নেক্সট প্রবলেম 10 এর দাগেরটা কি বলছে দেখো, নিম্নলিখিত প্রতিটি যথেচ্ছ পরীক্ষার নমুনা দেশ লেখো। এখানে নমুনা দেশ লিখতে বলেছে, ওকে? তাহলে এক নমুনা দেশ লিখতে বলেছে, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতে হবে। তাহলে এন অফ এস, আচ্ছা এসি লিখতে বলেছে, কতগুলো আছে সেটা নয়। তাহলে স্যাম্পল স্পেস 1, আমরা প্রথমে এগুলোকে স্যাম্পল স্পেস 1 দিলাম, এগুলো স্যাম্পল স্পেস 2, এটা স্যাম্পল স্পেস 3 4 5 6 7, এরকম ভাবে থাকবে, ওকে? তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা। একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণ করলে কি কি পড়তে পারে, তার যে রেজাল্ট আছে, সেই রেজাল্টটা আমরা জানি না যে কোনটা পড়বে, কিন্তু কি কি পড়বে সেটা তো জানি, হেড অথবা টেল। তাহলে নমুনা দেশে হেড বা টেল থাকবে, বা এটা তুমি টেল হেডও লিখতে পারো, একই ব্যাপার। কারণ সেটের মধ্যে ক্রম যে এই যে লেখাগুলোর যে হেড আগে টেল পরে বা টেল আগে হেড পরে নিলাম, এটা নির্ভর করে না, শুধু এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেটা নির্ভর করে, ওকে? 2 এরটা কি আছে? স্যাম্পল স্পেস 2। তাহলে এখানে এন অফ এস 1 কত হবে? 2, মানে স্যাম্পল স্পেসের মধ্যে দুটো বিন্দু আছে। দুটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা। আচ্ছা, এখানে একটি বলেছিল, এখানে দুটি বলেছে, তাহলে দুটো আমরা একসাথে টস করলাম, বা এখানে দেখো একসাথে টস করা বা একটার পর একটা টস করা, দুটো সেম ব্যাপার, যদি না কোনো কন্ডিশন দেওয়া হয় যে আমরা একটা টস করলাম, যদি হেড পড়ে তাহলে আর একটা টস করবো, বা একটা টস করলাম টেল পড়লে তবেই টস করবো, এরকম কিছু দেওয়া নেই। তাহলে আমরা দুটোই টস করব, যাই পড়ুক না কেন, প্রথমটাতে যাই পড়ুক আমরা দ্বিতীয়টা টস করবোই। তাহলে দেখো প্রথমটাতে হেড পড়তে পারে, আবার দ্বিতীয়টাতেও হেড পড়তে পারে। প্রথমটাতে হেড পড়লো কিন্তু দ্বিতীয়টাতে টেল পড়লো,
এবার প্রথমটায় যে টেল পড়বে, তারপরটাতে হেড পড়তে পারে এবং দুটোতে টেল পড়তে পারে। আর কোনো সম্ভাবনা নেই, কারণ একটা একটা মুদ্রায় দুটোই সম্ভাবনা আছে, হেড অথবা টেল। ওকে, তাহলে 3 নম্বরটা দেখো, একটি মুদ্রা পরপর 3 বার উৎক্ষেপণ করা হলো। এটা তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে NS2, এটা হচ্ছে 4। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমে একটা মুদ্রা, তারপর দুটো মুদ্রা, তারপর 3টে মুদ্রা টস করা হলো। এটা যদি দিত যে 3টে মুদ্রা টস করা হলো, এটারও যা নমুনা দেশে যতগুলো বিন্দু থাকতো বা নমুনা দেশ যা হতো, একটা মুদ্রা পরপর 3 বার টস করা হলেও সেম হবে। ঠিক আছে, এখানে ঝোঁক শূন্য দেওয়া উচিত ছিল, এখানে ঝোঁক শূন্য দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, যে একটা মুদ্রা 3 বার টস করা যা, 3টে মুদ্রা একবার টস করাও তাই। ঠিক আছে, তাহলে 3 এর দাগেরটা কি হবে, S3 হচ্ছে। এখানে কতগুলো হবে, প্রথমটায় হেড, তারপরটাও হেড, তারপরটাও হেড, প্রথমটায় হেড, তারপরটা হেড, তারপরটায় টেল, প্রথমবার হেড পড়ছে, তারপরে বারে টেল পড়ছে, তারপরে বারে টেল পড়ছে। ওকে, এবার দেখো প্রথমবারে হেড পড়লো, তারপরে বারে হেড টেল পড়লো, কিন্তু 3 নম্বর বার হেড পড়লো, এটা গেল। আচ্ছা, তাহলে প্রথমবার হেড আর হবে না? আর হবে না। প্রথমবার হেড এই চার রকম ভাবে হয়ে গেল। এবার প্রথমবার টেল পড়লো, হেড পড়লো, হেড পড়লো, টেল পড়লো, হেড পড়লো, টেল পড়লো, টেল পড়লো 3 বার, তো টেল পড়লো, টেল পড়লো, হেড পড়লো, আর একটা হচ্ছে টেল পড়লো, টেল পড়লো, টেল পড়লো। এখানে দেখো 8টা হয়ে গেছে এবং 8টাই হবে, কারণ দুটো করে সম্ভাবনা আছে, 3 বার টস করছি, মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, এখানে 2 টু দি পাওয়ার 2 মানে 4, এখানে 2 টু দি পাওয়ার 1 মানে 2। ওকে, এবার বলছে একটি পাশা গড়িয়ে দেওয়ার পরীক্ষা। এখানে একটি পাশা গড়িয়ে দিলে কি কি হবে, 4 এর দাগেরটা বলছে একটি পাশা গড়িয়ে দেবো, তাহলে S4। তাহলে এখানে কি কি পড়তে পারে, 1 2 3 4 5 6, এর বেশি তো আর কিছু পড়বে না, এই 6টাই পড়তে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে N of S4 হচ্ছে 6। ওকে, তারপর হচ্ছে 5 এর দাগেরটা কি বলছে, একটি পাশা পরপর গড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, তাহলে একটি পাশা পরপর গড়িয়ে দেওয়া হলো, তাহলে S5। দেখো এখানে আমরা দুটো দুটো করে লিখছি, 1,1, মানে কি দুবার পাশা চাললাম, দুবারই এক পুট পড়লো। প্রথমবার পুট পড়লো, তারপরে এবার 2 পড়লো, প্রথমবার পুট পড়লো, তারপরে এবার 3 পড়লো, এরকম করে প্রথমবার পুট, তারপরে এবারে 4, প্রথমবার পুট, তারপরে এবারে 5, প্রথমবার পুট, তারপরে এবারে 6। এবার হলো প্রথমবার পুট পড়া নিয়ে হলো, তাহলে দ্বিতীয়বার 2 পড়লো, একটা প্রথমবার চাললাম পাশাটা, 2 পড়লো, তারপরে এবারে 1 পুট পড়লো, 2 পড়লো, দুবারই 2 পড়লো, প্রথমবারে 2, তারপরে এবারে 3, প্রথমবারে 2, তারপরে এবারে 4, প্রথমবারে 2, তারপরে এবারে 5, প্রথমবারে 2, তারপরে এবারে 6, হয়ে গেল। প্রথমবারে 3 পড়লো, তারপরে পুট পড়লো, 3 2, দুবারই 3 পড়লো, প্রথমবারে 3 পড়লো, তারপরে এবারে 4 পড়লো, 3 5, 3 6 হলো। এবার 4 এর সাথে প্রথমবার 4 পড়লো, তারপরে পুট পড়লো, 4 2, 4 3, 4 4, 4 5, 4 6। 5 এর সাথে প্রথমে 5 পড়লো, পুট 5 2, 5 3, 5 4, 5 5। এবার 6 এর সাথে 6 পুট, 6 2, 6 3, 6 4, 6 5, 6 6। দেখো এখানে কতগুলো থাকবে, 6 স্কোয়ার, মানে 36টা নমুনা বিন্দু থাকবে। তাহলে N of S5 কত হবে, 36। ওকে,
এরপর 6টা কি বলছে দেখো, একটি পাত্রে দুটি লাল ও তিনটি সাদা বল আছে, পাত্র থেকে দুটি বল তোলার পরীক্ষা। আচ্ছা, একটি পাত্রে দুটি লাল বল আছে ও তিনটি সাদা বল আছে, এই পাত্র দুটি থেকে একসাথে, এটা দুটি বল তুলছি মানে একসাথে দুটি বল তুলছি, বা একসাথে দুটি বল তোলো, এটাও যা বোঝায়, এবং একটা একটা করে তোলো কোনো প্রতিস্থাপন ছাড়া, এই দুটো সেম বোঝায়। ঠিক আছে, তাহলে একটি পাত্রে দুটি লাল বল আছে ও তিনটি সাদা বল আছে, দুটি লাল ও তিনটি সাদা। ছয়েরটা কি বলছে, একটা পাত্রে, এই পাত্র আছে, দুটো লাল তিনটে সাদা, এখান থেকে দুটো বল তোলা হচ্ছে, 2 বলস। ঠিক আছে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি হবে, দুটো বল তুলছি, আমি বললাম যে একটা একটা করে তোলো, একটা একটা বল তোলো, সেটাও যা হবে পুনঃস্থাপন ছাড়া, তাহলে একসাথে দুটো বল তোলো, সেটাও সেম হবে। ওকে, তাহলে দুটো বলই লাল আসতে পারে কারণ দুটো লাল বল আছে, প্রবাবিলিটি বার করে আমরা পরে শিখব। দুটো লাল বল উঠতে পারে, 2 রেড। 2 নম্বর কেস কি, একটা রেড বল অ্যান্ড 1 হোয়াইট বল উঠতে পারে। 3 নম্বর কেস, দুটো হোয়াইট বল উঠতে পারে, রাইট? এছাড়া আর কোনো কেস হবে না। দুটো বল তুলবো, দুটোই রেড হতে পারে, একটা রেড একটা হোয়াইট, বা দুটোই হোয়াইট। এখানে দেখো একটা হোয়াইট একটা রেড, এটাও আমরা লিখতে পারতাম, কিন্তু এটা আর এটা সেম, কারণ একটাই রেড আসবে একটাই হোয়াইট আসবে, সেটা প্রথমে আসুক বা দ্বিতীয় আসুক কোনো রকম প্রভাব পড়ছে না, কারণ দুটো বল যেহেতু তুলবো অ্যাজ এ হোল, আমাদের দুটো বল কি রঙের আসবে সেটা আমরা দেখবো। প্রথমে রেড আসলেও কোনো ক্ষতি নেই, তারপরে বারে হোয়াইট আসলেও কোনো ক্ষতি নেই, বা প্রথমবারে হোয়াইট আসলে দ্বিতীয়বারে রেড আসলো, সেটা সেটা একই ব্যাপার, কারণ এটা কম্বিনেশন হচ্ছে, যে রেড আর হোয়াইটের কম্বিনেশন, এটা প্রথমবার রেড আসুক বা দ্বিতীয়বার রেড আসুক তাতে কোনো প্রভাব পড়ছে না। ওকে, এবার সাতের দাগেরটা কি বলছে দেখি। সাতের দাগেরটা বলছে একটি মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা যতক্ষণ না টেল পড়ে। ওকে, এটা খুব ইন্টারেস্টিং, যতক্ষণ না টেল পড়ে, একটি মুদ্রা উৎক্ষেপণ করছিস যতক্ষণ না টেল পড়ে। আচ্ছা, তাহলে দেখো এখানে দুটো আছে, হেড আর টেল, একটা মুদ্রা উৎক্ষেপণ করলে হেড আর টেল এই দুটোই পড়বে। তাহলে এখানে নমুনা বিন্দুটা এখানে, ওকে, তাহলে এখানে নমুনা দেশটা লেখা হয়নি, ওকে, S6, এখানে হবে হোয়াইট হোয়াইট, হোয়াইট রেড, রেড হোয়াইট, আর তারপরে হচ্ছে রেড রেড। ওকে, তাহলে এই এই হচ্ছে, এই চারটে হচ্ছে নমুনা বিন্দু। ঠিক আছে, এখানে আমি এক্ষুনি বললাম যে এখানে মানে যখন রেড আর হোয়াইট উঠলো তখন মানে তাহলে এখানে নমুনা বিন্দুটা কি হবে, S6 ইকুয়াল টু দুটো রেড রেড রেড, যেহেতু রেড উঠছে, দুবারই রেড উঠছে, এটাকে ঘুরিয়ে লিখলেও রেড রেডই হবে। তাহলে প্রথমবারে রেড উঠলো, তারপরে বারে হোয়াইট উঠলো, প্রথমবার হোয়াইট উঠলো তারপরে বারে রেড উঠলো, বা দুবারই হোয়াইট উঠলো, এটাই হবে নমুনা বিন্দু। ওকে, এছাড়া আর কিছু হতে পারে না। এবার দুটো বলের মধ্যে যে কোনো একটা রেড বল উঠতে পারে, বা তিনটে হোয়াইট বলের মধ্যে যে কোনো একটা হোয়াইট বল উঠতে পারে, সেটা আমরা প্রবাবিলিটি যখন কাউন্ট করব কত রকম ভাবে উঠবে সেটা তখন হবে, কিন্তু স্যাম্পল স্পেসে কি হবে, দুটোই রেড, একটা রেড একটা হোয়াইট, একটা হোয়াইট একটা রেড, আর দুটোই হোয়াইট, দুটো বল তুলছি। ওকে, এবার সাতের দাগেটা কি বলছে দেখি। সাতের দাগেটা বলছে একটি মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা যতক্ষণ না টেল পড়ে। তাহলে মুদ্রা উৎক্ষেপণ করতে হবে যতক্ষণ না টেল পড়ছে, এটা নমুনা বিন্দু বার করতে হবে। তাহলে এটা 7,
তাহলে বলছে যে একটি মুদ্রা উৎক্ষেপণ করলে আমাদের কাছে কি পড়বে, হেড অথবা টেল, এই দুটোই পড়বে। কিন্তু এখানে S7টা বলছে যে ততক্ষণ মুদ্রা উৎক্ষেপণ করতে হবে যতক্ষণ না টেল পড়বে, ততক্ষণ উৎক্ষেপণ করে যেতে হবে। তাহলে তোমরা দেখো, আমরা প্রথমবার টস করলাম, তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে টেল পড়ে যেতে পারে, আমরা বন্ধ করে দিলাম, পরীক্ষা বন্ধ। তাহলে এরকম হলো না, তোমার ভাগ্য খারাপ, প্রথমবার টস করলে তোমার হেড পড়লো, সেকেন্ড টাইম যখন টস করলে তখন টেল পড়ে গেল, ভাগ্য ভালো, তাড়াতাড়ি খেলা শেষ। এছাড়া তোমার ভাগ্য আরো খারাপ, অন্য আরেকজন টস করছে, তার দুবার পরপর টেল হেড পড়লো, প্রথমবার টস করলো হেড পড়লো, দ্বিতীয়বার টস করলো হেড পড়লো, তৃতীয়বার গিয়ে টেল পড়লো, খেলা শেষ। এরকম ভাবে চলছে। তারপরে তিনবার হেড পড়বে, চতুর্থবারে টেল পড়বে, তারপর চারবার হেড পড়বে, পঞ্চমবারে টেল পড়বে। তাহলে যখন হেড পড়বে তখন আমরা টেল টস আবার করব, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে টেল পড়া নিয়ে। ওকে, প্রথমবার হেড পড়লো, আবার টস করলো, দ্বিতীয়বার হেড পড়লো, আবার টস করলো, তৃতীয়বার হেড করলো, আবার টস করলো, চতুর্থবার হেড পড়লো, আবার টস করলো, পঞ্চমবার টস করলো, দেখলো টেল পড়েছে। এরকম ভাবে চলছে এবং এইটা অনন্তকাল ধরে চলবে, যতক্ষণ না টেল পড়বে তোমার ততক্ষণ চলতে থাকবে। এবং মানে যেহেতু হেড আর টেল দুটো আছে এবং প্রবাবিলিটি যেহেতু হাফ, তাহলে এখানে মানে এটার প্রবাবিলিটি নির্ণয় করা যায়, এটা একটা মানে ইনফাইনাইট সিকোয়েন্স হবে, অনুক্রম শ্রেণীতে তোমরা পড়েছো, সেখান থেকে আমরা বার করতে পারবো। কিন্তু এটার যে নমুনা বিন্দুগুলো হবে সেটা হচ্ছে অনন্তকাল পর্যন্ত, মানে ইনফাইনাইট স্যাম্পল স্পেসে ইনফাইনাইট পয়েন্টস থাকবে। তার কারণ হচ্ছে তুমি জানো না যে কখন টেল পড়বে, এটা আমরা একটা সম্ভাবনা দিলাম যে প্রথমবার টেল পড়তে পারে, এটা দ্বিতীয়বার টেল পড়তে পারে, এটা তৃতীয়বার টেল পড়তে পারে। এবার না পড়লে কি করা যাবে, ধরো 100 বার তুমি টস করে ফেললে তারপরেও টেল পড়লো, কপাল খারাপ। তাহলে সেই জন্য এখানে অনন্ত নমুনা বিন্দু থাকে। আমরা বলতে পারবো না যে কোন কততম পরীক্ষার সময়, মানে কততম বার টস করলে আমাদের টেলটা পড়বে। ওকে, তাহলে এখানে 7টা হয়ে গেল। এরপরে 11 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, 3 জন বালক ও 2 জন বালিকার একটি দল উদ্দেশ্যহীনভাবে 3 জন শিশু নির্বাচন করার যথেচ্ছ পরীক্ষার নমুনাদেশ লেখো। ওকে, তাহলে 3 জন বয়েজ আছে 3 জন, আর 3 জন গার্লস আছে, 3 জন বয় 3 জন গার্ল আছে, ও সরি 2 জন গার্ল আছে, 2 জন গার্ল আছে। তাহলে এই দল থেকে, এদের দল থেকে আমাদেরকে বাঁচতে হবে 3 জন চাইল্ড, 3 জন চাইল্ড বেছে নিতে হবে। তাহলে কতগুলো নমুনা দেশে কতগুলো বিন্দু থাকবে। ওকে, তাহলে দেখো আমরা 3 জনের 3 জনই বালক নিতে পারি, বয় বয় বয়, এর কোনো তো রেস্ট্রিকশন দিয়ে দেয়নি যে এতগুলো বালক এতগুলো বালিকা থাকতে হবে, সেই জন্য আমরা 3 জন চুজ করব, যে কোনো 3 জনের মধ্যে 3 জনই বালক হতে পারে। ওকে, এবার অ্যাজ এ হোল, এটা দেখো অ্যাজ এ হোল তোমাদেরকে মানে 3 জন শিশু অ্যাজ এ হোল, 3 জন চাইল্ড, 3 চাইল্ড অ্যাজ এ হোল আমাদেরকে মানে মানে একত্র করতে হবে। সেখানে 2টো বয় 1টা গার্ল হতে পারে। আমরা প্রথমে বয় তুললাম, যে আগের বারে যেটা দেখো, আগের বারে যেটা ছিল প্রথমে রেড তুললাম তারপরে হোয়াইট তুললাম, বা প্রথমে হোয়াইট তুললাম তারপরে রেড তুললাম, এটা তোলার সময় নির্ভর করছে, কিন্তু তারপরে গিয়ে কিন্তু অ্যাজ এ হোল রেড আর হোয়াইটই হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কখন কোনটা তুলছি সেটা নির্ভর করছে। প্রথমে রেড তুলবো, সেটা রেডের মধ্যে থেকে তুলবো, দুটো রেড আছে অবশ্যই, রেডের মধ্যে থেকে তুলবো। কিন্তু এখানে দেখো প্রথমে যে বালক দুটো তুলবো সেটা 3 জন বালক থেকে তুলবো, 1টা গার্ল থেকে তুলবো। ওকে, এটা হলো। তারপর এবার এখানে আমি লিখলাম না যে বিজিবি, বয় গার্ল বয়, এটা লিখলাম না। এটা কেন লিখলাম না, এটা এইটার মধ্যেই আছে, এটার মধ্যে এটা আছে। ওকে, তাহলে এইটার মধ্যে কোন 3টে ঢুকে যাচ্ছে, এই বয় বয় গার্লের মধ্যে এখানে আছে বয় গার্ল বয় আর গার্ল বয় বয়। ওকে,
এটার মধ্যে এটা আছে। এবার গার্ল গার্ল বয় গার্ল গার্ল এইটা। এবার দেখো তিনজন মানে তিনজন শিশু নির্বাচন করতে বলছে, কিন্তু এখানে তো দুজন বালিকা আছে, রাইট? এখানে দেখো দুজন বালিকা আছে, তাহলে আমরা তিনজন বালিকার একটা দল তৈরি করতে পারবো না, রাইট? তাহলে একটা বয় অবশ্যই লাগবে। তাহলে তিনটেই বয় হতে পারে, দুটো বয় একটা গার্ল হতে পারে, বা দুটো গার্ল একটা বয় হতে পারে। এটা নমুনা দেশ। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 12 দাগেরটা কি বলছে দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হয়, যদি মুদ্রা টস করার যথেচ্ছ পরীক্ষার ফল টেল হয় তবে একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, কিন্তু মুদ্রা টস করার ফল হেড হলে যে থলিতে দুটি সাদা তিনটি কালো বল আছে সেই থলি থেকে একটি বল যথেচ্ছভাবে তোলা হয়। এই যথেচ্ছ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা দেশ নির্ণয় করো। খুব একটু জটিল দিয়ে দিয়েছে, তো আমরা একটা একটা করে করি। এখানে বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হয়। ওকে, একটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হচ্ছে, টস করলে কি কি পাবো? হেড অথবা টেল পাবো। এবার বলছে যদি হেড পাওয়া যায়, যদি এখান থেকে বলছে যদি হেড পাওয়া যায় তাহলে একটা কেস হবে, যদি টেল পাওয়া যায় একটা কেস হবে। এবার বলছে যদি মুদ্রা টস করার পর পরীক্ষার ফল টেল হয়, তাহলে টেল হলে কি হবে? একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয়। ওকে, একটা সাধারণ পাশা গড়িয়ে দিলাম। সাধারণ পাশার মধ্যে কি পাবো? 1 2 3 4 5 6। ও 6ও পাবো। কিন্তু মুদ্রা টস করার ফল যদি হেড হয় তাহলে দুটো থলিতে, এই একটা থলিতে, যে থলিতে দুটি সাদা ও তিনটে কালো বল আছে সেই থলি থেকে একটি বল যথেচ্ছভাবে তোলা হয়। ওকে, এবার দেখো যদি হেড পড়ে তাহলে কি হবে? যদি হেড পড়ে তাহলে দুটো হোয়াইট বল তিনটে ব্ল্যাক বল, এখান থেকে একটা বল তোলা হবে, রাইট? তাহলে আমাদের প্রথম যেটা আছে সেটা তো কোনো শর্তাধীন নেই, কোনো শর্ত নেই, হেড অথবা টেল দুটোই পড়তে পারে। তাহলে এখানে নমুনা দেশে কি থাকবে দেখো, প্রথমবারে হেড পড়লো, হেড পড়লে কি হবে? একটা দুটো হোয়াইট বল আর তিনটে ব্ল্যাক বল থেকে একটা বল তোলা হবে। তাহলে হেড পড়ার পরে এই যে তিন টোটাল 5টা বল আছে, এই 5টা বল থেকে একটা বল তুলবো, তাহলে হোয়াইট হতে পারে, একটাই বল তুলবো, তাহলে এটা গেল। হেডের পর একটা ব্ল্যাক বল হতে পারে, হেড পড়লো অথবা ব্ল্যাক বল হলো। এটা নমুনা দেশ। নমুনা দেশের আমরা বিন্দুগুলো লিখছি, তোমরা এটা যেন ভেবো না যে প্রথমবারে টস করলাম হেড পড়বে আর তারপরে যখন একটা বল তুললাম তখন সাদা বলই উঠবে, হোয়াইট বল। এগুলো আমরা নমুনা দেশে বিন্দুগুলো লিখছি, মানে কত রকম ভাবে পরীক্ষার ফলটা আমরা পেতে পারি। এই যে পরীক্ষাগুলো করব, একটা টস করব, তাতে যা পড়বে তারপরে আর একটা কিছু করব, তাতে যে কেসগুলো হবে সেগুলো লিখছি। এটা নয় যে আমরা প্রথমে এটা হবে তারপরে ওটা হবে তারপরে ওটা হবে, এরকম নয় কিন্তু। এবার দেখো এখানে দুটো বল ছিল, হেড হোয়াইট বল আর ব্ল্যাক বল, তাহলে হেড পড়লে এই দুটো বলই তো ওঠার কথা আছে, দুটো রকমের বল। এবার দুটো হোয়াইট বল থেকে যে কোনো একটা হোয়াইট বল উঠবে, দুটো ব্ল্যাক বল থেকে যে কোনো একটা ব্ল্যাক বল উঠবে, এরকম। তারপরে এবারে টেল পড়লো, এবার বলছে টেল পড়লে কি হবে? পাশা গড়িয়ে দেওয়া হবে, সাধারণ পাশা। তাহলে সাধারণ পাশা গড়িয়ে দিলাম, তার মানে কত পড়বে? 1 পড়তে পারে। টেল পড়ার পর সাধারণ পাশা গড়িয়ে দিলে 2ও পড়তে পারে, টেল পড়ার পর সাধারণ পাশা গড়িয়ে দিলে 3ও পড়তে পারে, টেল পড়ার পর সাধারণ পাশা গড়িয়ে দিলে 4ও পড়তে পারে, টেল পড়ার পর 5ও পড়তে পারে, টেল পড়ার পর 6ও পড়তে পারে। ঠিক আছে, এটাই হবে নমুনা দেশে, মানে এই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নমুনা দেশ এই এস। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 13 দাগেরটা কি বলছে দেখো, একটি সাধারণ ছক্কা গড়িয়ে দেওয়া হয়, যদি ছক্কায় বিজোড় অঙ্ক পড়ে তবে একটি ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হয়, কিন্তু ছক্কায় জোড় অঙ্ক পড়লে ঝোঁকশূন্য মুদ্রাটি দুবার টস করা হয়। বা এই যথেচ্ছ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা দেশ নির্ণয় করো। আচ্ছা, তাহলে একটি সাধারণ ছক্কা গড়িয়ে দিলে 1 2 3 4 5 6 পড়বে। এদের মধ্যে বিজোড় গুলো হচ্ছে 1 3 5 আর জোড় গুলো হচ্ছে 2 4 6।
এবার বলছে যদি বিজোড় সংখ্যা পড়ে তাহলে একবার টস করা হবে। তাহলে এখান থেকে আবার কি পাচ্ছি, হেড অথবা টেল। একবার টস করছি, এখান থেকে চারটে পাচ্ছি, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। ওকে, তাহলে নমুনা দেশ কিরকম হবে দেখো একটু। প্রথমে এক পড়লো, তারপরে হেড পড়লো, এটা বিজোড়, বিজোড় করলে একবার ঝোঁকশূন্য মুদ্রা টস করব। তারপর 3 পড়লো, যদি 3 পড়ে সেটাও একবার, আচ্ছা একের গুলো আগে শেষ করে নি। একের পরে এক পড়লো এবং তারপর টেল পড়লো, এরকম ভাবে 3 পড়বে, হেড পড়বে, 3 পড়বে, টেল পড়বে, 5-এর বেলায় হেড পড়বে, 5 পড়লো এদিকে, তারপর টেল পড়লো। ওকে, এরপর 2, 4, 6, 2-এর বেলা কি হবে, দুবার টস করা হচ্ছে, ঠিক আছে। তাহলে 2-এর পরে হেড হেড পড়বে, 2-এর পরে হেড টেল পড়বে, 2-এর পরে টেল হেড পড়বে, 2-এর পরে টেল টেল পড়বে। এরকম 4-এর বেলায় হেড হেড, 4 পড়লো, তারপরে হেড হেড পড়লো, 4 পড়লো, তারপরে হেড টেল পড়লো, 4 পড়লো, টেল হেড পড়লো, তারপরে 4 পড়লো, টেল টেল পড়লো। এবার 6-এর সাথে 6 হেড হেড, 6 হেড টেল, 6 টেল হেড, 6 টেল টেল। ওকে, তাহলে কতগুলো নমুনা বিন্দু আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে টোটাল 18টা আছে। তাহলে এইগুলোই হচ্ছে এই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা দেশ। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 14 দাগেরটা কি বলছে দেখো, একটি থলিতে একটি লাল ও 3টি একই ধরনের সাদা বল আছে, আইডেন্টিক্যাল সাদা বল আছে। থলি থেকে একটির পর একটি করে দুবার বল তোলা হয়। এবারে শর্ত দিচ্ছে, দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন না করে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন করে, এটা দ্বিতীয় শর্ত। এবং 1 ও 2 ক্ষেত্রে যথেচ্ছ পরীক্ষার নমুনা দেশ নির্ণয় করো। ওকে, তাহলে প্রথমটা কি বলছে, একটা লাল বল, রেড বল আর 3টে হোয়াইট বল আছে। 3টে একই ধরনের হোয়াইট বল কিন্তু বলেছে। দেখি এটা যদি কোন রকম ভাবে প্রভাবিত করে। তাহলে প্রথমটা কি বলছে, যে দ্বিতীয়বার বল তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন করে, পুনঃস্থাপন, আচ্ছা না করে, এটা তাহলে S1। তাহলে দেখো একটা রেড বল একটা হোয়াইট বল আছে, এখান থেকে পরপর একটি করে পরপর দুবার বল তোলা হবে, কিন্তু দুবার বল তোলা হচ্ছে। তাহলে প্রথমবার রেড বল তুললাম, আমি তো পুনঃস্থাপন করিনি, এটা রেড বলটাকে পুনঃস্থাপন করিনি, তাহলে হোয়াইট বল আসতে পারে। বা প্রথমে হোয়াইট বল তুললাম, তারপরে এবারে রেড বল আসবে, দুটোই তুললাম, মানে দুটো বল তুলবো। প্রথমবারে রেড বল, তারপরে এবারে হোয়াইট বল, প্রথমবারে হোয়াইট বল, তারপরে এবারে রেড বল, দুটো বল তুললাম এবং পুনঃস্থাপন না করে। তার পুনঃস্থাপন না করে মানে আমরা যে রেড বলটা তুলে নিলাম সেটাকে আর রাখলাম না, তাহলে রেড বল তো একটা উঠে আসলো, রাইট। তাহলে প্রথমবারে যখন রেড বল উঠে আসলো, তারপরে এবারে হোয়াইট বলই উঠবে, ঠিক। এবার তাহলে প্রথমবার যখন আবার হোয়াইট বল তুললাম, তারপরে এবারে রেড বল উঠতে পারে, কিন্তু 3টে হোয়াইট বল আছে, তো 3টে হোয়াইট বলের মধ্যে হোয়াইট হোয়াইট তো উঠতেই পারে। প্রথমবারেও হোয়াইট তুললাম, দ্বিতীয়বারেও হোয়াইট তুললাম, ঠিক আছে। এবং এগুলো পুনঃস্থাপন না করে আমি যখন হোয়াইট বলটা তুললাম, 3টে হোয়াইট বল থেকে একটা হোয়াইট বল তুলে নিলাম, দুটো হোয়াইট বল থাকলো, একটা রেড বল থাকলো, এরপরে পুনঃস্থাপন করিনি, একটা নিয়ে রেখে দিয়েছি। তাহলে এই দুটো হোয়াইট আর একটা রেড থেকে একটা হোয়াইট একটা রেড উঠতে পারে, রাইট। তাহলে প্রথমবার হোয়াইট, তারপরে এবার রেড উঠতে পারে, তাহলে প্রথমবার হোয়াইট, দ্বিতীয়বারও হোয়াইট উঠতে পারে, কিন্তু রেডের পরে রেড উঠবে না, কারণ একটাই রেড বল আছে। এটা হলো 2-এরটা হচ্ছে পুনঃস্থাপন করে, পুনঃস্থাপন
করে দেখো পুনঃস্থাপন করছি, তার মানে কি প্রথমবারে একটা রেড তুলে নিলাম, একটা রেড ছিল, তিনটে হোয়াইট ছিল, তাতে কি আমরা তো পুনঃস্থাপন করে দিয়েছি, রেডটা তুলে নেওয়ার পরে আবার রেডটা রেখে দিয়েছি, তো তারপরে রেড উঠতেই পারে, আবার যে রেডটা আমরা রেখে দিলাম সেটা রেড, আবারও রেড উঠতে পারে, ওই রেড বলটাই উঠতে পারে, বা রেডের পরে নাও উঠতে পারে। এটা গেল। আচ্ছা, তারপরে রেড তুললাম, তারপরে তিনটে হোয়াইট বল থেকে একটা হোয়াইট বলও উঠতে পারে। এবার একই ধরনের হোয়াইট বল আছে, এখানে কোনো কাজে লাগছে না, ঠিক আছে। এবার দেখো প্রথমবারে হোয়াইট তুললাম, তারপরে আবারও হোয়াইট উঠলো, কোনো অসুবিধা নেই, কারণ তিনটে হোয়াইট বল এমনিতেই আছে। কিন্তু প্রথমবার হোয়াইট তুললাম, তারপরে এবারে রেড তুললাম, কারণ পুনঃস্থাপন করে দিয়েছি, পুনঃস্থাপন করেছি, পুনঃস্থাপন করলে সেই বলটা ঢুকে গেল। হোয়াইট তুললাম, তারপরে এবারে ওই দুটো হোয়াইটের থেকে একটা হোয়াইট উঠতে পারে বা একটা রেডও উঠতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে এই ক্ষেত্রে পুনঃস্থাপন করে এটা হচ্ছে নমুনাদেশ, আর এটা পুনঃস্থাপন না করে এটা হচ্ছে নমুনাদেশ। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 15 দাগেরটা কি বলছে, একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয় যতক্ষণ না এক পড়ে, একটি পাশা গড়িয়ে দেওয়া হয় যতক্ষণ না এক পড়ে, তাহলে যথেচ্ছ পরীক্ষাটির নমুনাদেশ নির্ণয় করে। ওকে, এইটা একটু মানে এটা একটু অন্যরকম ভাবে করতে হবে। আমরা এখানে এ ঘটনাটা লিখলাম যে পাশাতে এক পড়ে, আর দেখো এ কমপ্লিমেন্ট লিখলাম পাশাতে অন্য অঙ্ক পড়ে, মানে এক বাদে অন্য অঙ্ক পড়ে, ঠিক আছে। এখানে এই নমুনাদেশটা সেই ইনফাইনাইট নমুনাদেশের মতো হবে, ঠিক আছে। প্রথমে দেখো এ ঘটনা ঘটে গেল, মানে এক পড়ে গেল, আমরা বন্ধ করে দিলাম। এবার এ কমপ্লিমেন্ট, তার মানে এক বাদে অন্য কিছু পড়ছে, কিন্তু আমরা জানি না কি পড়ছে, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হলো এক পড়ছে না, এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এক পড়ছে না এটাই আমাদের দেখার দরকার, এক বাদে যা পারে পড়ুক, আমাদের যা আসে না, আমরা সেটাকে এ কমপ্লিমেন্ট দিয়েছি। প্রথমবারে চাললাম, পাশা চাললাম, এ এক বাদে অন্যগুলো পড়লো, তারপরে বারে চাললাম, এক পড়ে গেল, তাহলে আবার এ কমপ্লিমেন্ট দুবার এ কমপ্লিমেন্ট পড়লো, এক বাদে অন্য কিছু পড়লো, তারপরে বারে এক পড়লো, হয়ে গেল। আবার তিনবার এ কমপ্লিমেন্ট হলো, তারপরে বারে চতুর্থবারে গিয়ে এক পড়লো, হয়ে গেল। এরকম ভাবে চলতে থাকবে, চতুর্থবারেও এক পড়লো না, পঞ্চমবারে গিয়ে এক পড়লো, এটা এরকম ভাবে চলতে থাকবে। ওকে, আশা করি এগুলো মানে নমুনা দেশগুলো বোঝা যাচ্ছে। নেক্সট প্রবলেম, 16টা কি বলছে দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হয়, মুদ্রা টস করে হেড পড়লে একটি সাধারণ পাশা ছোড়া হয়, যদি পাশায় জোড় অঙ্ক পড়ে তবে পাশাটি আবার ছোড়া হয়, প্রশ্নে যথেচ্ছ পরীক্ষার সঙ্গে নমুনাদেশ নির্ণয় করো। তাহলে দেখো এখানে এস, একটা মুদ্রা টস করলে ঝোঁকশূন্য মুদ্রা যদি টস করি তাহলে কি কি পড়তে পারে, হেড অথবা টেল। তাহলে প্রথমে আমরা টেলেরটা দেখছি, টেল পড়লে কি হবে, টেল পড়লে কোনো কিছু হবে না, মানে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করবো না। ওকে, এবার দেখো যদি হেড পড়ে তাহলে কি বলছে, মুদ্রাটি টস করলে যদি হেড পড়ে তাহলে একটি সাধারণ পাশা ছোড়া হয়, তাহলে ছোড়া হলো। এবার যদি পাশায় জোড় অঙ্ক পড়ে তাহলে আবার একটা কেস হবে, এবার পাশায় যদি বিজোড় অঙ্ক পড়ে তাহলে আর কোনো কিছু হবে না, তাহলে হেডের পরে 1 পড়লো, হেডের পরে 3 পড়লো, হেডের পরে 5 পড়লো, এক্ষেত্রে কিছু হবে না। ওকে, কিন্তু হেডে যদি 2 পড়ে তাহলে তারপরে আরেকটা কেস হবে, তাহলে পাশাটি আবার ছোড়া হবে। এবার বলছে কি পড়বে সেটা কোনো শর্ত নেই, তাহলে হেডের পরে 2, তারপরে 1 পড়বে, হেড 2 পড়বে, কারণ জোর পড়লে আবার টস মানে পাশা ছোড়া হবে, কিন্তু কি পড়বে সেটা আমরা জানি না, তাহলে সবগুলো নিতে হবে। 2 এর পরে 3, হেড 2 4, হেড 2 5, হেড 2 6,
তারপরে হেডের পরে জোড় সংখ্যা হিসেবে 4 পড়লো, 4-এর পরে 1, হেড 4-2, হেড 4-3, হেড 4-5, 4, হেড 4-4, হেড 4-5, হেড 4-6। এবার হেডের পরে 6 পড়লো জোড় সংখ্যা হিসেবে, তারপরে 1, হেড 6-2, হেড 6-3, হেড 6-4, হেড 6-5, তারপরে হেড 6-6। ওকে, এইটা তাহলে নমুনা দেশ। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম 17টা কি বলছে দেখো, একটি থলিতে একটি সাদা বল একটি লাল বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়। যদি থলি থেকে তোলা বলটি সাদা হয় তবে বলটি থলিতে পুনঃস্থাপন করে আবার একটি বল তোলা হয়। কিন্তু প্রথমে তোলা বলটি যদি লাল হয় একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয়। প্রশ্নের সঙ্গে সম্পর্কিত যথেচ্ছ নমুনা দেশ নির্ণয় করো। তাহলে স্যাম্পল স্পেস, তাহলে একটি সাদা বল, একটি হোয়াইট বল আর একটি রেড বল আছে। দুটো আলাদা আলাদা বল উঠলে কি কি হবে সেটা বলে দেওয়া আছে। তাহলে প্রথমে রেড বল উঠলো, তাহলে রেড বল উঠলে যদি লাল বল আছে তাহলে লাল একটি বল তোলা হয়। তাহলে থলি থেকে একটি বল তোলা হয় যদি থলি থেকে তোলা বলটি সাদা হয়। ওকে, তাহলে প্রথমে সাদা বল আছে, তাহলে প্রথমে বলটা আমরা তুললাম যেটা হচ্ছে সাদা, হোয়াইট উঠলো। তারপরে কি হবে, তবে থলিতে পুনঃস্থাপন করে আবার একটি বল তোলা হয়। ওকে, তাহলে আমরা পুনঃস্থাপন করব, মানে যদি এই দুটো বল থেকে একটা সাদা বল তুলে নিলাম, যদি সাদা বলটা তোলা হয় তাহলে বলটাকে আবার রেখে দেবো, দিয়ে আর একটা বল তুলব। তাহলে রেখে দিলাম যেহেতু, তাহলে সাদা বলটা তোলার পরে আবার রেখে দিলাম, তাহলে আবার হোয়াইট বল উঠলো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। বা প্রথমবারে সাদা বল তুললাম, ঠিক আছে, তারপরে বারে বলটা রেখে দিলাম কিন্তু রেড বল উঠল। ওকে, হয়ে গেল। এবার বলছে কিন্তু প্রথমে যদি তোলা বলটি লাল হয়, এবার দেখো দুবারই পরীক্ষাটা হচ্ছে কিন্তু তৃতীয়বার আর কিছু হচ্ছে না। আমি এবারে সাদা বল আবার দ্বিতীয়বার সাদা বল তোলার পর আবার যে বলটা রেখে আরেকবার তুলবো, সেটা তো তাহলে হতেই থাকবে ডব্লিউ। ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা দুবার করা হচ্ছে। এবার বলছে যদি প্রথমবার লাল বল তোলা হয় তাহলে প্রথমে লাল বল উঠলে কি হবে, একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয়। তাহলে লাল বল উঠলো, পাশা গড়িয়ে দেওয়া হলো, তাতে 1 পড়লো। লাল বল উঠলো, পাশা গড়িয়ে দেওয়া হলো, 2 পড়লো। লাল বল উঠলো, তারপরে পাশা গড়িয়ে দিলাম, 3 পড়লো। লাল বল উঠলো, পাশা গড়িয়ে দিলাম, 4 পড়লো। লাল বল উঠলো, পাশা গড়িয়ে দিলাম, 5 পড়লো। লাল বল তুললাম, পাশা গড়িয়ে দিলাম, 6 পড়লো। ব্যাস, প্রথমে সাদা বল উঠলো, রেখে দিলাম, আবার একটা বল তুললাম, সাদা বলও উঠতে পারে লাল বলও উঠতে পারে, দুটো কেস হয়ে গেল। তারপরে প্রথমবারে লাল বল তুললাম, লাল বল তুললে কি কন্ডিশন দেওয়া ছিল, একটি সাধারণ পাশা ছোড়া হবে। তো সাধারণ পাশার মধ্যে 6টা নমুনা বিন্দু আছে, তাহলে লাল বল তোলার পর 1 থেকে 6 অব্দি যে কোনো একটা সংখ্যা পড়তে পারে। তাহলে আমরা লাল বল তোলার পরে 1 থেকে 6 অব্দি লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে এই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা দেশ। ওকে, আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে আমরা 17 পর্যন্ত সলভ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পুরো 18 থেকে 35 পর্যন্ত সলভ করে শেষ করে দেবো 2 মার্কসের প্রশ্নগুলো। যদি ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।